শান্ত গ্রাম সোনারপুর। চারিদিকে ফসলের মাঠ, পুকুর ভরা মাছ আর কিচিরমিচির পাখির ডাক। এই গ্রামের মাথা হিসাবে পরিচিত মৃত দয়ানন্দ চৌধুরীর পরিবার। দয়ানন্দের স্ত্রী উমা দেবী এখন সংসারের সর্বে সর্বা। তার মেজাজ আর হুকুমের কাছে বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে। চৌধুরী বাড়ির বড় ছেলে সুজন শহরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তার স্ত্রী লিপি শান্ত, ধীর স্থির এবং ভীষণই মায়াবী একটি মেয়ে। সে এই বাড়িতে বড় বউ হিসেবে আসার পর থেকেই দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটে, কিন্তু বিনিময়ে উমাদেবীর গঞ্জনা আর অভিশাপ ছাড়া কিছুই জুটেনি তার কপালে। ভোর 5টা, লিপি তখনও ঘুমে আচ্ছন্ন, কিন্তু উমাদেবীর কর্কশ কণ্ঠস্বরে তার ঘুম ভেঙে গেল। ওরে লিপি, মরা মানুষের মতো আর কতক্ষণ ঘুমাবি? সূর্য মাথার উপর উঠে গেল, এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি? বাপের বাড়িতে কি শুধু বালিশ মাথা দিয়ে থাকতে শিখেছিস? লিপি ধরফর করে উঠে বসল, শাড়ির আঁচলটা কোমরে গুছিয়ে বাইরে বেরিয়ে এলো। দেখলো উমাদেবী বারান্দায় বসে পান চিবোচ্ছেন। মা, এই তো এলাম, রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তো। হয়েছে হয়েছে, অজুহাত দিস না। কাজে ফাঁকি দেওয়ার জন্য হাজারটা কথা তোদের মুখে থাকে। যা, আগে গোয়াল ঘর পরিষ্কার কর, তারপর ধান সেদ্ধ করার জন্য জল তোল। লিপি আর কথা বাড়ালো না। সে জানে প্রতিবাদ করলে অশান্তি বাড়বে। সুজন পাশের ঘরে শুয়ে সব শুনছে, কিন্তু সে কোনোদিন মায়ের বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করে না। সে মনে করে মাকে মান্য করাই পরম ধর্ম, হোক না তা অন্যায়। দুপুর গড়িয়ে বিকেল হলো। লিপি সারাটা দিন এক ফোঁটা জিরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। রান্নাঘর থেকে গোয়াল ঘর সবটাই তাকে একা হাতে সামলাতে হয়। দুপুরের রান্নায় একটু নুন বেশি হওয়ায় উমাদেবী থালা ঠেলে ফেলে দিলেন। তোর কি চোখের মাথাও গেছে? রান্নায় এক গাদা নুন দিয়েছিস। আমার প্রেশারের সমস্যা জানিস না, নাকি আমাকে তাড়াতাড়ি মারার ফন্দি করছি? লিপি কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি তো মেপে দিয়েছিলাম, ভুল হয়ে গেছে। ভুল? তোর জীবনটাই একটা ভুল। আমার গুণধর ছেলেটা এমন এক অপদার্থকে বিয়ে করে আনলো যে নুন আর চিনির তফাতই বোঝে না। শুনছো, মা আজ আমাকে খুব বকেছে। আমার আসলে খুব শরীর খারাপ লাগছিল, তাই হয়তো রান্নায় মন ছিল না। সুজন নির্বিকার ভাবে বলল, মা তো বড়রা একটু আধটু বলবে, এটা নিয়ে অভিযোগ করো না তো। মা অসুস্থ মানুষ, তাকে একটু সহ করে নাও। লিপি দীর্ঘশ্বাস ফেলে অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই ইটের দেওয়ালগুলো তাকে দিনে দিনে গিলে খাচ্ছে। হঠাৎ একদিন খবর এলো ছোট ছেলে অমিত তার স্ত্রী পায়েলকে নিয়ে বাড়িতে আসছে। অমিত শহরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার স্ত্রী পায়েল অত্যন্ত চটপটে এবং শিক্ষিত। উমাদেবী বড় বৌমাকে বলল, ছোট বৌমা আসছে, ও বড় ঘরের মেয়ে, ওর সামনে যেন কোনো অগোছালো কাজ না দেখি। সব কাজ আগে ভাগে গুছিয়ে রাখবি। পরদিন সকালে উমাদেবী তার পুরনো অভ্যাস অনুযায়ী হুকুম দিতে শুরু করলেন, ছোট বৌমা, আজ থেকে তুই বাড়ির রান্নাটা দেখবি, আর লিপি ধান মেলবে আর কুয়ো থেকে জল তুলবি। আর শোন, রান্নায় যেন কোনো ত্রুটি না হয়। পায়েল শান্তভাবে বলল, মা, আমি রান্না নিশ্চয় করব, তবে দিদি কেন রোদে পুড়ে ধান মেলবে? আমরা একটা মেশিন ভাড়া করতে পারি না? আর কুয়োর জল তোলার জন্য তো বাড়িতে পাম্প আছে। মেশিন? পাম্প?
আমাদের সময় এসব ছিল না। লিপি তো এইসব কাজ করতেই অভ্যস্ত। তুমি নিজের চরকায় তেল দাও, বুঝলে? আপনার সময় ছিল না, কারণ তখন প্রযুক্তি ছিল না। এখন আছে, তাহলে কেন কষ্ট করব? আর দিদি একা কেন সব কাজ করবে? আমরা কাজগুলো ভাগ করে নেব। সকালের চা আমি করব, দুপুরের রান্না দিদি করবেন। উমাদেবী মনে মনে রেগে গেলেও ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলে না। কিন্তু তিনি মনে মনে পরিকল্পনা করতে লাগলেন কিভাবে এই অবাধ্য বউকে জব্দ করা যায়। উমাদেবীর নজরে পড়ল পায়েল। তিনি ছোটোখাটো বিষয়ে পায়েলকে খোঁটা দিতে শুরু করলেন। একদিন পায়েল রান্না করছিল, উমাদেবী গিয়ে বললেন, এত তেল দিয়ে রান্না করলে আমার ছেলেদের লিভার নষ্ট হয়ে যাবে। শহর থেকে এসেছো বলে কি রাজার হালে চলবি? তেল কম দিয়েছি, আর যদি আপনার পছন্দ না হয় আপনি একদিন শিখিয়ে দেবেন ঠিক কতটা তেল দিতে হয়। কি, তুই আমাকে রান্না শেখাবি? বড় বউ, দেখ তোর জায়ের আস্পর্ধা আমার মুখের উপর কথা বলে। লিপি আড়াল থেকে সব দেখছিল। সে ভয়ে কিচ্ছুটি বলল না। সে জানে এরপর কি হবে, কিন্তু পায়েল ভয় পেল না। মা, আমি আপনার অসম্মান করছি না, কিন্তু আপনি সারাক্ষণ কেন দিদিকে আর আমাকে অপমান করেন? আমরা কি আপনার কেনা গোলাম? উমাদেবী রাগে ফেটে বললেন, হ্যাঁ, এই বাড়ির অন্ন যখন ধ্বংস করছিস তখন গোলামি করতে হবে। লিপি, তুই চুপ করে আছিস কেন? তোর বোনকে শাসন কর। লিপি মাথা নিচু করে রইল। দিদি, চুপ করে থেকো না, অন্যায় সহ করাও অন্যায়। অমিতের সামনে উমাদেবী কান্নাকাটি জুড়ে দিলেন। আমি মরে গেলেই তোরা বাঁচিস, তাই না? ছোট বউ আমাকে মানুষ মনে করে না, বড় বউ তো বোবা। অমিত তার স্ত্রীকে খুব ভালোভাবেই চেনে। সে জানে পায়েল বিনা কারণে কিছু বলে না। শান্ত করে বলল, পায়েল কি বলেছে আমি শুনেছি। ও তো ভুল কিছু বলেনি, তুমি কেন শুধু শুধু রাগ করছো? উমাদেবী বুঝলেন ছেলেরা যখন বউদের দেখে তিনি নতুন এক চাল চাললেন। পরদিন সকালে উমাদেবী ঘর থেকে বেরোলেন না। তা দেখে লিপি এবং পায়েল দুজনে ঘরের ভিতরে দৌড়ে গেল। মা, আপনার কি হয়েছে? ওরে ওরে, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসছে। লিপি, তুই আমার পা টিপে দে, আর ছোট বউ তুই গিয়ে সারা বাড়ির বাসন মাজ আর কাপড় কাচ। দেখিস আমার বিছানা যেন সব সময় পরিষ্কার থাকে। পায়েল বুঝলো তার শাশুড়িমার কথাবার্তায় তার শাশুড়ির কিছুই হয়নি, শুধুমাত্র অভিনয় করছে শরীর খারাপের। দিদি, মা অভিনয় করছেন, উনি চান আমাদের খাটিয়ে মারতে। কিন্তু পায়েল, যদি সত্যি শরীর খারাপ হয়? পায়েল ঘরে ফিরে গিয়ে খুব বিমর্ষ মুখ করে বলল, মা, আপনার অবস্থা তো খুবই গুরুতর মনে হচ্ছে। আমি পাশের গ্রামে কবিরাজ মশাইকে ফোন করেছি। তিনি বলেছেন এমন অবস্থায় রোগীর পিঠে গরম লোহার সেক দিতে হবে, আর তেঁতু নিমের রস খাওয়াতে হবে টানা 7 দিন। আর হ্যাঁ, কোনো কথা বলা যাবে না। কি, গরম লোহার সেক? না 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 না, আমি ঠিক আছি। না মা, আপনি ঠিক নেই। আমি আপনার চোখে মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। লিপি দিদি, তোমরা জলদি গরম লোহা জোগাড় করো। উমাদেবী থতমত খেয়ে গেলেন। তিনি বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলেন। আরে না না, আমি তো একটু দুর্বল লাগছিল বলে শুয়েছিলাম, এখন একদম চাঙ্গা লাগছে। তোরা যা, আমাকে কাজ করতে দে।
কিন্তু ভাগ্য মাঝে মাঝে নিষ্ঠুর খেলা খেলে। কয়েকদিন পর উমাদেবীর সত্যি প্রচণ্ড জ্বর এলো। বর্ষার রাত, চারিদিকে জল থই থই করছে। জ্বরের ঘোরে প্রলাপ বকতে শুরু করলেন। এবার আর কোনো অভিনয় নয়, তিনি সত্যিই বিছানায় পড়ে গেলেন। সুজন আর অমিত তখন শহরে। বাড়িতে শুধু দুই বউ। লিপি সারা রাত মায়ের শিহরে বসে জল পড়তে দিল, ওষুধ খাওয়ালো। উমাদেবী যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন লিপি তার পা টিপে দিচ্ছে আর পায়েল তার মাথার কাছে বসে আছে। তোরা কেন করছিস এসব? আমি তো তোদের শুধু কষ্টই দিয়েছি। মা, আপনি আমাদের মা। মা ভুল করলে কি সন্তানরা তাকে ফেলে দেয়? মা, আমি আপনাকে কেন করা কথা বলতাম জানেন? যাতে আপনি বুঝতে পারেন যে মানুষের মনে কষ্ট দেওয়া কতটা খারাপ। কিন্তু বিপদের দিনে আমরা আপনার পাশেই থাকব। আমাকে আমাকে তোরা মাফ করে দিস। আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ক্ষমতা থাকলেই বুঝি সম্মান পাওয়া যায়, কিন্তু তোরা আমাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিলি